আপনারা দেখছেন তোমার নেশায় আসক্ত। এটা হচ্ছে গল্পের পর্ব 6। আরও আরিশকে ধাক্কা মারল। আরও বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? কেন এই সমস্ত পাগলামি করছেন? আর কোনো সাধারণ মানুষেরা এরকম পাগলামি করে না। আমার তো মনে হয় আপনি মেন্টালি সিক। আরিশ হাসতে লাগলো। তারপর বলল, ইয়াস, আমি মেন্টালি সিক, বাট তোমার সাথে বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। তোমাকে না বললাম আগের দিন যে একবার বিয়েটা করো, তারপর দেখো আমি কি কি করি। আরশি আরিশের জামার কলারটা ধরে বলতে লাগলো, আপনি প্লিজ আমার জীবন থেকে চলে যান। আমি আপনাকে ভালোবাসি না, আমাকে সুখে শান্তিতে থাকতে দিন। কাঁদতে কাঁদতে বলল। আরিশ আরুকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে গেল। নিয়ে গিয়ে বাথরুমের মধ্যে আরুকে ফেলে দিল। আরু বলল, আপনি পাগল, আমাকে ভিজিয়ে দিলেন কেন? আরিশ আরুর প্রশ্নের জবাব না দিয়ে বলল, ওয়েট আরু পাখি, আগে গায়ে হলুদের সেরিমনিটা কমপ্লিট করি। এই বলে আরিশ ওয়াশরুম থেকে বেরিয়ে রুমের ভিতরে গিয়ে বাড়ি থেকে একটা হলুদের বাটি আর ওর দেওয়া গায়ে হলুদের শাড়িটা নিয়ে ওয়াশরুমে ঢুকলো। আরও উঠে দাঁড়ালো। তখন আরিশ ওয়াশরুমের দরজাটা লক করে দিল ভেতর থেকে। আরিশ বলল, পালানোর চেষ্টা করো না আরু পাখি, গায়ে হলুদ আগে হোক, তারপরে চা খুশি করো। আরিশ বলল, এদিকে এসো তো দেখি, আমার বউটাকে আগে হলুদ লাগাই। আরও বলল, আপনি একদমই আমাকে টাচ করবেন না বলে দিলাম। আরিশ বলল, তোমার শরীরের কোথায় কোথায় টাচ করিনি, তুমি সেটা আমাকে শুধু বলো। আরিশের কথা শুনে আরু ঘাবড়ে গেল, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে এক কোণে। আরিশ ওর দিকে এগিয়ে যেতেই আরু পিছিয়ে গেল। অবশেষে দেওয়ালের সাথে পিঠ ঠেকে গেল আরুর। আরিশ বলল, কেন সবসময় চেষ্টা করো আমার থেকে পালানোর? তুমি যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো, এটাই যে নীতি। আরিশ এবার বাটি থেকে হলুদ নিয়ে প্রথমে ওর নিজের গালে লাগালে, তারপরে ওর মুখের হলুদটা আরুষির মুখে ঘষে দিল। আরিশের মুখে খোঁচা খোঁচা দাড়ি থাকার কারণে আরুর মুখটা এখন বেশ জ্বালা করছে। আরিশ বলল, নাও আমাদের হলুদ কমপ্লিট। আরুষি বলল, আমাকে এবার তো যেতে দিন, নিচে সবাই আমার জন্য অপেক্ষা করছে। আরিশ বলল, সবাই অপেক্ষা করছে, আর তুমি জানো যে আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি, সেটা তো জানো না। চলো এবার গোসল সেরে নিই। আরু বলল, গোসল সেরে নিব মানে? তুতলিয়ে বলল। আরিশ বলল, মানে খুব সিম্পল, বলে শাওয়ারটা অন করে দিল আর আরুষিকে শাওয়ারের নিচে দাঁড় করালো। তার সঙ্গে নিজেও দাঁড়ালো। না চাইতো আরুষিকে আরিশের সাথে ভিজতে হলো। ওদের গোসল শেষ হয়ে গেল। আরিশ আরুর রুমে অপেক্ষা করতে লাগলো। ততক্ষণ আরু চেঞ্জ করছে। আরু কোনো রকমে শাড়িটা গায়ে জড়িয়ে নিয়ে রুমে আসলো। তারপর আরিশ সযত্নে আরুর শাড়িটা পরিয়ে দিল আর মাথায় ভিজে চুলগুলো চোয়ালে দিয়ে মুছে দিতে লাগলো। আরু জানে এইগুলো যতক্ষণ আরিশ না করবে ততক্ষণ আরিশ ওকে ছাড়বে না। আরিশ বলতে শুরু করলো, আমার থেকে কখনো পালানোর চেষ্টা করবে না, ঠিক আছে? তাহলে ফলাফলটা ভালো হবে না। আরু বলল, এবার প্লিজ আমাকে যেতে দিন, অনেকক্ষণ হয়ে গেছে, সবাই আমার জন্য অপেক্ষা করছে, এর মধ্যে অনেকবার ডেকেও গিয়েছে, প্লিজ এবার আমাকে যেতে দিন প্লিজ। আরিশ বলল, এতক্ষণে মনে হয় তোমার প্রেমিকের হলুদ ছোঁয়ানো হয়ে গেছে, আর আমার সাথে তো তোমার গায়ে হলুদ হয়ে গেল, তাই তুমি এখন রেস্ট করো, ওকে? বলে আরিশ আরুর হাতে ট্যাবলেটটা ধরিয়ে দিল। আরু বলল, এটা কি? আরিশ বলল, ঔষধ, এখন বেশি কথা না বলে আগে খেয়ে নাও, তারপর বলছি। আরু বলল, আপনি বলেন আগে এটা কিসের ওষুধ, না হলে আমি খাবো না। আর আমার কি হয়েছে যে আমি এই ওষুধটা খাবো? আরিশ বলল, তোমার ভয়ানক রোগ হয়েছে আরু পাখি, আর যে রোগে তুমি আমাকেও জড়াচ্ছ, এটা তাড়াতাড়ি খাও বলে জোর করে আরিশ একসঙ্গে দুটো ওষুধ খাইয়ে দিল আরুকে। আরিশ বলল, নাও আরু পাখি, এবার তুমি ঘুমাও, ওকে? আরুষি বলল, এটা আপনি কি করলেন? আরিশ বলল, যা করেছি বেশ করেছি, এবার এই ঘুমের ওষুধ খেয়ে তুমি ঘুমাও, বলে আরুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আরু বলল, আপনি ছাড়ুন প্লিজ, আমাকে ওখানে যেতে দিন। আরিশ বলল, না তুমি এখন ঘুমাবে, বলে আরুর মাথায় হাত বোলাতে লাগলো যাতে তাড়াতাড়ি ওর ঘুম চলে আসে। আর ঠিক সেই অনুযায়ী ঠিক 5 মিনিটের মধ্যে আরু ঘুমিয়ে পড়ল। আরিশ বলল, আরু পাখি তুমি একটু ঘুমাও, বলে ঠোঁটে আলতো করে একটা চুমো দিয়ে ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে বেরিয়ে গেল রুম থেকে। সকালবেলা পর্দার ফাঁক থেকে সূর্যের আলো আসতে আরুর ঘুম ভেঙে গেল। অনেকক্ষণ ধরে ঘুমিয়েছে, তাই কি এর মধ্যে হয়ে গেছে ওর কিছুই মনে নেই। কিছু মনে নেই তাই আর মনে করার ব্যর্থ চেষ্টা করছে না। তারপর উঠে ওয়াশরুমের দিকে যেতেই চোখ পড়ল দরজার দিকে। সেদিকে তাকাতেই চমকে গেল আরুষি,
কারণ দরজাটা ভাঙা পড়ে রয়েছে। সেটা কি কোনো রকমভাবে ঠিক করছে কেউ? কি হয়েছে কিছুই বুঝতে পারছে না। তাই আর বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে নিচে নিচে চলে গেল জানার জন্য। নিচে যেতেই দেখলো সবাই যে যার মতো ব্যস্ত কাজে। আর সকলের মাঝে আহানকেও দেখতে পেল আরুষি। আহানকে দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে আহানের কাছে ছুটে গেল। আরুষি আহানকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুই কখন এলি? আর আমাকে কেন বললি না তুই আসছিস? আহান আরুষিকে ছেড়ে ওর কপালে হাত দিয়ে দেখলো, তারপর বলল, এখন কেমন আছিস? আরু বলল, কেমন আছি মানে? এটা আবার কেমন কথা? আহান বলল, কাল রাতে তোর জ্বর এসেছিল, তোর মনে নেই? আরু বলল, আমার জ্বর এসেছিল? তখনই আরুর বাবা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন, তার মনে থাকবে কেন? গায়ে হলুদের অনুষ্ঠানটা সমস্ত নষ্ট করে দিয়েও বুঝি আপনার শান্তি হয়নি? আরু কিছুই বুঝতে পারছে না যে কাল রাতে ওর কি হয়েছে। আরু আহানের দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, ভাইয়া তুই বল আমার কি হয়েছিল? আহান বলল, আমি তো হসপিটালে ছিলাম, আর হঠাৎ মা ফোন করে বলল যে তুই নাকি দরজা খুলছিস না। অনেক ডাকাডাকির পরেও তাড়াতাড়ি বাড়িতে আসলাম, কিন্তু ততক্ষণে দেখি সকলে দরজা ভেঙে তোর রুমে ঢুকে পড়েছে। কিন্তু এত শব্দের মাঝেও তোর ঘুম ভাঙলো না দেখে অবাক হলাম। তারপর কপালে হাত দিয়ে দেখলাম তোর ভালোই জ্বর, তাই একটা ইঞ্জেকশন পুশ করে দিয়েছিলাম। আরও বলল, আমার অজান্তে এত কিছু হয়ে গেল? আহান বলল, হ্যাঁ হয়েছে, তুই তো জ্বরে কাহিল হয়ে গিয়েছিলিস, তার কি করে জানবি? আরশি বলল, ও আচ্ছা। আর কিছুক্ষণ পর পার্লারের লোকজন আসবে আরুকে সাজাতে, তাই আরু শান্ত হয়ে বসে আছে। আর পাশে বসে আছে সানা। সানা চুপ করে আছে, তার সঙ্গে আরু। কিছুক্ষণ আগের কথা। আরু বলল, তুই আসতে এত দেরি করলি কেন? আমি তো আরো তাড়াতাড়ি আসতে বলেছিলাম, কালকেও লেট করলে, আজকেও। তিথির কথা আমি বাদই দিলাম, ও চিরকাল দেরি করা পাবলিক। সানা বলল, আর বলিস না, ভাইয়ার জন্য আটকা পড়ে গিয়েছিলাম। আরু কাঁপা কাঁপা গলায় বলল, কেন কি হয়েছে তোর ভাইয়ার? জ্বর নাকি? সানা বলল, আরে ভাইয়ার কেন কিছু হতে যাবে? আজ ভাইয়ার নাকি বাড়িতে বউ নিয়ে আসবে। এটা শুনে আমি হতভম্ব, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কালকেই শুনলাম ভাইয়ার গার্লফ্রেন্ড আছে, আর আজকে বউ নিয়ে আসবে তাকে। আমি সত্যি কিছু বুঝতে পারছি না ভাইয়ার কি হয়েছে। মা আর বাবাও বেশ অবাক। কি হবে এখন জানি না। বাড়ি থেকে এটা বলেই বেরিয়েছে, আর কিছুই তো বলল না। ভয়ে আরুর গলা শুকিয়ে কাঠ, একটা কথা বলারও সাহস পাচ্ছে না। কি বা বলবে, কারণ বিপদ যে আসন্ন সেটা আর বুঝতে বাকি নেই। আগের দিন যা কাণ্ড ঘটিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান নষ্ট করেছে, তা দেখে আরিশের পক্ষে যে বাদ বাকি কাজও সম্ভব, এটা নতুন কোনো কাজ নয়, সেটাও এখন বেশ ভালোই বুঝতে পারছে আরু বলল, ও। সানা বলল, ব্যাপারটা যত নর্মাল লাগছে ততটা নয়। আমার তো আবার ও চিন্তাও হচ্ছে যে ভাইয়া কাকে না কাকে বিয়ে করে নিয়ে চলে আসবে, আর তখন আরেকটা সমস্যা হবে, না জানি সে কেমন হবে। তারপর থেকে আরও বেশ চুপচাপ, কোনো কথা ওর মুখ থেকে বের হচ্ছে না। বিয়েটা বাড়িতে আনুষ্ঠানিকভাবেই হবে, সকল সাজ সরঞ্জাম রেডি। আহান কোনো কিছুতেই কোনো ত্রুটি রাখেনি। আহানের নয়নের মণি আরু কোনো কষ্ট পেতে দেয়নি নিজের বোনকে। আর সেখানে ছোট বোনের বিয়েতে কিভাবে কোনো ভুল ত্রুটি করে? পার্লারের লোক অনেকক্ষণ আগে আরুকে সাজিয়ে রেখে চলে গেছে। ঘরের মধ্যে আরু একা বসে রয়েছে। একটু আগে বর এসেছে শব্দটা শুনে সানা, তিথি আর কাজিন সহ সবাই সেখানেই গেছে। বুকের ভিতর ধুকপুকানিটা ক্রমশ বেরিয়ে চলেছে। একরাশ ভয় কাজ করছে আরুর। তার কারণ আরিশ যদি ওর জেদ বজায় রাখতে বিয়েটা ভেঙে দেয়, তখন কি হবে? হঠাৎ ওর নিস্তব্ধতা ভেঙে আরিশের ফোন এলো। আরুষি ভেবেই রেখেছে যে কোনোভাবেই কলটা ধরবে না, ধরলেই ওকে আরিশের চক্রান্তের শিকার হতে হবে। কথা বললেই আরিশ ওকে থ্রেট দিবে, ওকে বিয়ে করার জন্য। আর এই ভুলটা আরও দ্বিতীয়বার করবে না। বারবারই আরিশ ফোন করেই চলেছে, আরও কোনোভাবেই ফোন ধরছে না। ফোনে মেসেজের টুং টুং আওয়াজ কানে ভেসে আসতেই ফোনটা ধরলো আরও। একটা ভয়েস মেসেজ এলো। আরিশ বলল, ফোনটা ধরো, না হলে আমি কিন্তু দরজা ভেঙে ঢুকে যাব। এমনিতেও দরজাটা অনেকটাই ভাঙা, তাই ঢুকতে বেশ অসুবিধা হবে না। তুমি বুঝতেই পারছো আশা করি। তাই আর দেরি করো না, আরেকবার কল করবো, কলটা যেন রিসিভ হয়। আরও ভয়ে ভয়ে কলটা ধরলো। আরও ফোন ধরতেই আরিশ নরম কণ্ঠে বলতে লাগলো, যেন কোনো কিছুই হয়নি এতক্ষণ। তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে আরও পাখি। আমি তো চোখ ফেরাতেই পারছি না, শুধু তাড়াতাড়ি তোমাকে বিয়ে করার অপেক্ষা। আসছি আমি, অপেক্ষা করো, ভালোবাসি আমি। তারপর আর কিছুই বলল না। আরিশ কলটা কেটে দিল। ফোনটা কেটে দিয়ে নিস্তব্ধ হয়ে বসে রইল আরু।
চোখ থেকে কয়েক ফোঁটা জল অজান্তেই গড়িয়ে পড়ল। এবার কি হবে? তো এই ছিল এই গল্পের পর্ব 6। তো পরবর্তী পর্বগুলো পাওয়ার জন্য চ্যানেলেই চোখ রাখবেন। তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।